উমাইর এসব কি শুনছি? আর তা কি সত্যি? তার এমন কথায় উমারের ললাটে ভাঁজ আরো গভীর হলো। সে গম্ভীর কণ্ঠে বলল। কি শুনেছেন না বললে সত্যি না মিথ্যা বলবো কিভাবে? ওপাশ থেকে ওয়াসিম মাহমুদ একইভাবে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল। তুমি নাকি সেই মেয়েকে ধরে ফেলেছ, আবার তাকে বিয়ে করেছ? তার এমন কথায় উমাইরের ললাটে ভাঁজ এবার সমান হলো। তার বাবা যে এটা ল্যাথের কাছে থেকে শুনেছে বুঝতে পারল, আর এই জন্য তখন ল্যাথ তার সাথে কথা বলতে এসেছিল। উমারের ললাটে ভাঁজ সমান হলেও গম্ভীরভাবেই বলল। জি, যা শুনেছেন তা সম্পূর্ণ সত্য। তার এমন কথায় ওয়াসিম মাহমুদ হতাশার শ্বাস ফেললেন। নিজের ছেলে আজ কয়েক মাস বিয়ে করেছে, আর সে তা আজ সকালে অন্য কারোর কাছ থেকে শুনতে হচ্ছে। ল্যাথ আজ সকালে কায়সার মঞ্জিলে এসেছিল তার সাথে দেখা করতে। সে যখন উমারের সাথে বাংলাদেশ আসে তখন সবাই তাকে এই কায়সার মঞ্জিলের ছোট ছেলে হিসেবে ভালোবাসতে শুরু করে। এতে ল্যাথও তাদের আপন করে নেয়, আর কাজের জন্য সে বেশিরভাগ বাইরেই থাকে। ল্যাথকে তিনি যখন উমাইরের বিষয়ে জিজ্ঞাসা করে তখন সে তেমন কিছু বলতে চায়, কিন্তু তিনি যখন তাকে চাপ দিতে থাকে বলার জন্য যে উমাইর আজকাল বাইরে একটু বেশি কেন থাকছে আর সেই মেয়েটার খোঁজার কি অবস্থা, তখন ল্যাথ তাকে সত্যিটা বলে দেয়। কায়সার ওয়াসিম মাহমুদ এবার বললেন। এখনই বিয়ে করার কি ছিল, তাও এভাবে লুকিয়ে? আপনি কি জানেন না আপু, বিয়ের আসল মজাই তো শীতে, তাই বিয়েটি করে নিলাম। আর লুকিয়ে কোথায়, চারজন উপস্থিত ছিল বিয়েতে। উমাইরের এমন নির্লজ্জের মতো ঠোঁট বাঁকা কথায় ওয়াসিম মাহমুদ হতভম্ব হয়ে গেলেন। বেয়াদব ছেলে, আমি তোমার বাবা হই, স্মৃতিশক্তি কি লোপ পেয়েছে যে তাই কার সাথে কিভাবে কথা বলতে হয় তা ভুলে গিয়েছো? ওয়াসিম মাহমুদের এমন কথায় উমাইর গম্ভীরভাবে ছেড়ে এবার হতাশার ভঙ্গিতে বলল। আপনার বৌমতে ভিটামিন খেতে দেয় না, তাই সে ভিটামিনের অভাবে আজকাল স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। বুদ্ধিমান ওয়াসিম মাহমুদের উমাইরের এমন কথার মানে বুঝতে একটু দেরি হলো না। সে তো আর এমনি এমনি এত দূরে আসতে পারেনি, কিন্তু তিনি আজকে উমাইরের এমন নির্লজ্জপনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তার ঘাড়তেরা ছেলে তো এমন ছিল না, হঠাৎ বিয়ে হয়ে কি নির্লজ্জপনায় হাওয়া লাগলো, কি বুঝতে পারলেন না। উমাইরের এমন কথায় তিনি আর বেশি কথা বাড়ালেন না। সে যত কথা বাড়াবে তত না না জানি কত রকম ঠোটকাটা কথা শুনতে হবে। বিয়ে করেছো ভালো কথা, বৌমাকে নিয়ে কাউসার মঞ্জিলে চলে এসো তাড়াতাড়ি। আর মেয়েটার সাথে খারাপ কিছু করো না, এইসবে তার কোনো দোষ নেই। রাখছি, আল্লাহ হাফেজ। বলেই তিনি কল কেটে দিয়ে হাফ ছাড়লেন। আর একটু দেরি করলে কত রকম ঠোঁট কথা যে শুনতে হবে, তার হার্ট অ্যাটাক করতে হতো নিশ্চিত। উমায়ের কল কেটে যাওয়ার পর কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলো, তারপর ঠোঁটে মৃদু এক হাসি টেনে বলল। হৃদয়ারণ্যে এক তটিনী, বয়ে চলে দিলের ধ্বনি, জ্যোৎস্না আলোয় ঢেউয়ের খেলা, মনে ভাসে প্রেমের মেলা, শাখায় শাখায় পাখির গান, তটের বুকে স্বপ্নের প্রাণ, স্রোতের মাঝে রূপকথার লেখে, তৃষ্ণার কণ্ঠে সুধা মেখে, সে তটিনীর নীরব ভাষা, মনে আনে শান্তির আশা, হৃদয়ে গাঁথে মুগ্ধমালা, তটিনীর ছোঁয়ায় জীবন চালা। উমায়ের কবিতাটি বলে এক হাত দিয়ে নিজের মাথার চুলগুলো এলোমেলো করে বিড়বিড় করে বলল। কিসব বলছে সময়ের, এসব তোর মতো কাঠখোট্টা মানুষের মুখে মানায় না। তারপর বারান্দায় খাঁচার মধ্যে থাকা পাখিটার দিকে তাকিয়ে রুমে চলে গেল। রুমে এসে দেখলো তটনি সোফায় শুয়ে আছে। এটা দেখে তার ভ্রুজোড়া কুঁচকে এলো, আবার নতুন নাটক শুরু হয়ে গিয়েছে। এটা ভেবে জোরে এক শ্বাস ফেলে বলল। এই ঝাঁসি মহিলা, বাংলা সিনেমার মতো কি নাটক শুরু করলি? উমায়ের তটনির এমন নামে সম্বোধন করায় তার ললাটে ভাঁজ পড়ল। সে ঝাঁসির রানী বলতে শুনেছে, কিন্তু এমন নামে যে কেউ কাউকে সম্বোধন করে বা করা যায় তা আজই দেখল। তটনির এমন নামে সম্বোধন করায় সে সোফায় শোয়া থেকে উঠে বসে তাকে বিরক্ত কণ্ঠে বলল। আমার সুন্দর একটা নাম আছে, তটিনী শেখ। সেই নামে ডাকতে পারলে ডাকবেন, তা না হলে কোনো সম্বোধন করে ডাকার দরকার নেই, বুঝেছেন? না, বুঝলাম না। আমার মুখ, আমার ইচ্ছা, কাকে কি নামে সম্বোধন করব তাকে তোর কাছ থেকে পারমিশন নিতে চেয়েছে। আর ভুল বললি, তুই তটিনী শেখ না, কায়সার তটিনী। উমারের শেষ কথায় তটনির চোখ মুখ শক্ত হয়ে উঠল। সে তাচ্ছিল্যভাবে বলল। অন্যদের ডাকতে নিষেধ করিনি, শুধু আমাকে এমন নাম সম্বোধন করতে মানা করেছি। আর যেখানে বিয়েই মানি না,
আর সেখানে পদবি মানাতো বিলাসিতা। তার এমন কথায় উমায়ের কিছু বলল না। যত কথা বলবে তত বাড়বে, আর তাদের কথা বাড়া মানেই ফাটাফাটি ভাঙাভাঙি। সে রুমের লাইট অফ করে শুয়ে পড়ল। এতে তটানিও আর কিছু না বলে পুনরায় সোফায় শুয়ে পড়ল। তটানি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার সোফার সামনে এসে কেউ দাঁড়ালো। সে ভালো করে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো যে ঘুমিয়ে পড়েছে কিনা। আর যখন নিশ্চিত হলো যে সে ঘুমিয়ে পড়েছে, তখন সে তটানিকে পাজা কোলে করে তুলে কাউচের উপর শুইয়ে দিল। তটানি গভীর ঘুমে থাকলে তার সাথে কখন কি হচ্ছে তা বুঝতে পারে না। এবারও তা পারল না। কেউ কিছু চুরি করতে গেলে তা যখন সফল হয়ে যেমন হাফ ছাড়ে, উমায়েরও ঠিক তেমন একটা হাফ ছাড়ল। সে যদি এখন ধরা পড়তো, না জানি কি সাইক্লোনটা ঘটে যেত। তার বুকে ঘাপটি মেরে জড়িয়ে শুয়ে থেকে তার অভ্যেস খারাপ করিয়ে এখন দূরে থাকতে যাচ্ছে বেয়াদব মহিলা। তা না হলে তার মতো মানুষের এমন রাত্রি বউ চুরি করতে হয়? এই মেয়ের জন্য না জানি জীবন আর কত কি করতে হবে। ওমায়ের তটানির পাশে শুয়ে তাকে টেনে জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিল। সে যাই করুক আর তাই বলুক, এই মেয়েটার প্রতি তার অন্যরকম এক আকর্ষণ কাজ করে। প্রথম যখন সে জঙ্গলের বাড়িতে দেখা হয়েছিল তখন থেকেই। আর সে এটাকে একটা মোহ মনে করে, যা দুদিনের জন্য তার এমন সাহসিকতা আকর্ষিত হয়ে মোহ তৈরি হয়েছে। সকালের পাখিদের কিচিরমিচিরে ভরা মিষ্টি সুর যেন এক অদৃশ্য স্পর্শ দিয়ে উমায়ের ঘুম ভেঙে দিল। আর্কিটেকচারাল গাছের জানালার পর্দা টানাচের মৃদু আলো ফাঁকফোকর গলি রুমের ভেতরে ছড়িয়ে পড়েছে। উমায়ের ঘুম জড়ানো চোখ মেলে তাকালো। চোখের সামনে যা দেখলো তাতে তার হৃদয় এক মুহূর্ত থেমে গেল। তটানিকে সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে, সাথে ঘুমন্ত তটানিকে যেন এক শান্ত কোমল শৈল্পিক প্রতিমা। কিন্তু মুহূর্তেই বাস্তবতার অনুভূতি তাকে ঝাঁকুনি দিল। তার চোখে ভেসে উঠল তটানির রাগী অভিব্যক্তি। সে আর অপেক্ষা না করে দ্রুত নিজের হাত সরিয়ে নিল। ভেতর থেকে একটি চিন্তা উকি দিল, যদি অনিদ্রিতা জেগে যায় তবে এই শান্ত সকালের মাধুর্য ছাপিয়ে ঝামেলার মেঘ ঘনিয়ে আসবে নিশ্চিত। সে ঝটপট কিছুটা দূরে সরে গিয়ে নিজের অবস্থান ঠিক করে আস্তে করে উঠে বসল। বুকের গভীরে থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তার ঢেউ খেলে বক্ষ দ্রুত ওঠানামা করছে, যা সে খালি গায়ে থাকার জন্য স্পষ্ট। সে কিছু গায়ে দিয়ে শুলে ঘুমাতে পারে না, তাই খালি গায়ে ঘুমানোর অভ্যাস তার। প্রথমে তটানি এই বিষয়ে তাকে নিষেধ করলেও কে শোনে কার কথা? আর তটানি যেহেতু নিষেধ করেছে, তাহলে তো সে সেটা আরও বেশিই করবে। মেয়েটির ওই রাগ আগুন ছড়া চোখ তার খুব প্রিয়। উমায়ের ঘাড় ঘুরিয়ে ধীরে ধীরে ঘুমন্ত তটানির দিকে তাকালো। আলো আধারের খেলা তার মুখে মায়াবী ছায়া ফেলেছে। দীর্ঘ পলকহীন দৃষ্টিতে সে তাকিয়ে থাকলো, যেন পুরো পৃথিবী তার দৃষ্টি সীমায় আটকে গেছে। তটানির মুখে প্রশান্তি, ললাটে ছড়িয়ে থাকা কোমল চুলের গোছা আর মৃদু নিঃশ্বাসের ওঠানামা যেন তাকে চিত্রশিল্পীর তুলিতে আঁকা এক অনবদ্য ছবি। উমারের বুকের গভীরে অজানা এক অনুভূতি জেগে ওঠে, এক ধরনের মুগ্ধতা, যে মুগ্ধতায় ভাষা হারিয়ে যায়। তার চোখ আচমকায় চলে গেল তটানির গলার নিচে ছোট্ট তিলটির দিকে। সেই তিল যা প্রথম দেখাতেই তাকে বশীভূত করেছিল। এই তিল যেন তার জন্য এক মাদকাময় আকর্ষণ, যা তাকে তৃষ্ণার্ত করে তোলে। এক মুহূর্ত থেমে নিজের মুগ্ধতায় হারিয়ে উমায় তার শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিল। তার ভেতরে প্রবল এক দানা বাঁধল। সে আকাঙ্ক্ষা এতটাই তীব্র যে তাকে আর থামিয়ে রাখা সম্ভব হলো না। বিদ্যুতের মতো দ্রুত তটানির তিলটির দিকে ঝুঁকে সে ঠোঁট ছুঁয়ে দিল, যেন তৃষ্ণার্ত পথিক মরুদ্যানের জলে প্রথম চুমুক দিল। চুমুকটার পর এক নিঃশব্দ মুহূর্ত উমায়ের শ্বাস বন্ধ করে তটানির দিকে তাকিয়ে রইল। তারপর তার গায়ে ভালো করে ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। তটানি ঘুম থেকে উঠে নিজেকে পালঙ্কের উপর দেখে হতভম্ব হয়ে পড়ল। সে পালঙ্কের উপর আসলো কিভাবে? তার তো স্পষ্টভাবে মনে আছে যে সে সোফায় শুয়েছে। তাহলে কি উমার কি তাকে এখানে নিয়ে এসেছে? এটা ভাবতেই সে নিজের মাথায় নিজেই একটা মৃদু থাপ্পড় মারল। ওই কাঠখোট্টা অমানুষ তাকে অকারণে এখানে আনতে যাবে কেন? আর তার যে শোয়া খারাপ, এবার হয়তো ঘুমের ঘোরেও হাঁটার ধরেছে। সে এটাই মনে করে বিশ্বাস করে নিল। পালঙ্ক থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। তার আগে দেওয়ালে ঘড়িতে সময় দেখে নিল। সকাল এখন
প্রায় 10টা বাজে। ফ্রেশ হয়ে এসে সোফা থেকে ওড়নাটা নিয়ে বারান্দায় চলে গেল কোকোর কাছে। কিন্তু বারান্দায় এসে অবাক হয়ে গেল, দেখলো যে বারান্দায় সোফার সামনে সেন্টার টেবিলের উপর নাস্তার প্লেট সাজিয়ে ঢেকে রাখা, আর কোকোর খাঁচায়ও খাবার দেওয়া আছে। এটা দেখে সে একটু খুশি হলো। উমায়ের ভিকোর খাবার দিয়ে ধীর পায়ে কুঠির দরজা পেরিয়ে বেরিয়ে এলো। বাইরে সকালের মৃদু হালকা হাওয়া গায়ে পরশ বুলিয়ে দিচ্ছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে তার চোখ পড়ল একটি অদ্ভুত দৃশ্য। এক বডিগার্ড নীরব দাঁড়িয়ে গভীর মনোযোগে দোতলার দিকে চেয়ে রয়েছে। তার দৃষ্টি এতটাই স্থির আর আবিষ্ট যে যেন আশেপাশের কোনো কিছুর খবরই সে রাখে না। ওমার অবাক হয়ে বডিগার্ডের দৃষ্টি অনুসরণ করে তাকালো এবং সঙ্গে সঙ্গে যেন তার মাথার ভেতরে একটা তীব্র দপদপে আগুন জ্বলে উঠল। বারান্দায় তটানি দাঁড়িয়ে হাসি মুখে কোকোর সাথে কি যেন কথা বলছে। এই দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে বডিগার্ডটিও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর এই দৃশ্যের মগ্নতায় সে উমারের উপস্থিতি একেবারেই টের পায়নি। তটানির মুখের হাসি যেন সকালের আলোয় আরো উজ্জ্বল করে তুলেছে, কিন্তু উমারের চোখে সেই হাসি আর বডিগার্ডের দৃষ্টি একসাথে যেন কোনো অলিখিত উত্তাপের কারণ হয়ে দাঁড়ালো। উমায়ের প্যান্টের পেছন থেকে রিভলভারটা বের করলো। তার চোখ দুটোতে যেন ক্রোধের অগ্নি দাউ 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 করে জ্বলছে। হন হন করে এগিয়ে গেল সে বডিগার্ডটার দিকে। পায়ের প্রতিটি চাপ যেন মাটিকে কাঁপিয়ে দিচ্ছে। এদিকে হঠাৎ চোখ পড়ল তটিনীর। উমারের এমন ভয়ঙ্কর মূর্তি দেখে তার ভেতরটা কেঁপে উঠল। হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। মনে হলো যেন কিছু ভয়ানক ঘটতে চলেছে। বডিগার্ডটা প্রথমে কিছু বুঝতে পারল না। তটিনীকে এইদিকে আতঙ্ক দৃষ্টিতে তাকাতেই সে নজর সরিয়ে নিল, কিন্তু মুহূর্তেই সে বুঝতে পারল বিপদ খুব কাছে। তার কিছু করার আগে উমার এক হিংস্র সিংহের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। উমারের রক্তিম চোখ আর কঠিন চেহারা দেখে আশেপাশের সবাই স্তব্ধ হয়ে পড়ল। রিভলভারটা শক্ত করে ধরা তার হাত, আর তার প্রতিটি আঘাতে যেন ঘৃণা আর ক্রোধের বিস্ফোরণ। Bastard, how dare you raise your eyes toward my lady? বলেই উমায়ের তাকে নিচে ফেলে তার উপর উঠে হিংস্রতা নিয়ে মারতে থাকলো। যে চোখ দুটো দিয়ে তটানির দিকে তাকিয়েছিল সেই চোখ দুটো তার বলিষ্ঠ হাতে থাকা রিভলভারের মাথা দিয়ে সজোরে আঘাত করতে থাকলো। এতে তার চোখ দুটো গেলে যেতে থাকলো। সে নিজেকে ছাড়ানোর কোনো উপায় পেল না। আশেপাশে প্রতিটি গার্ড আতঙ্কে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। কেউ কাছে এসে কিছু বলার সাহস করতে পারল না। আর কেই বা চায় হিংস্র সিংহের সামনে যেয়ে নিজের জীবন বিপন্ন ফেলতে। উমাইরের এমন রূপ দেখে তটানির এক পা পেছনে সরিয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখের সামনে যা ঘটছে তা বিশ্বাস করতে পারছে না। উমাইর যেন রক্ত মাংসের মানুষ নয়, এক ভয়ঙ্কর হিংস্র সিংহের রূপ নিয়েছে। সে বারান্দায় রেলিং ধরে উমাইরকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, উমাইর, প্লিজ তাকে ছেড়ে দিন, আর মারবেন না, মারবেন, মারা যাবে সে। তটানির এমন কথায় উমায়ের কর্ণপাত হতেই এবার সে তার দিকে ওই রক্তছোড়া চোখে তাকালো। কই, তাকে তো কখনো এমন মায়া দেখায় না। তাহলে এক অজানা ছেলে যে তার দিকে কুনজরে তাকিয়েছিল তাকে কেন মায়া দেখিয়ে ছেড়ে দিতে বলছে? তটানি তাকে ছেড়ে দিতে বলায় তার মধ্যে যেন আরো আক্রোশ জন্মালো। তারপর সে বাঁকা এক হাসি দিয়ে শীতল কণ্ঠে বলল, ছেড়ে দেব? হ্যাঁ। তটানির সহজ সরল উত্তর হ্যাঁ বলার সাথে সাথেই উমায়ের আধমরা বডিগার্ডটাকে রিভলভারের ট্রিগার চেপে একের পর এক গুলি মেরে তাকে ঝাঁঝরা করে দিতে থাকলো। তার সাদা শার্টের দুটো বোতাম খোলা রাখা, এতে তার শার্ট আর বুকের খোলা অংশটুকু রক্তে রঞ্জিত হয়ে গেল। রিভলভারের সাইলেন্সার না দেওয়ার জন্য বিকট শব্দ হতে থাকলো, যার শব্দে জঙ্গলের গাছের পাখিগুলো কিচিরমিচির শব্দ করে উঠে চলে যেতে থাকলো। কিছু জন্তু জানোয়ার হুঙ্কার দিয়ে উঠল। তটানি তার মাজা সমান বারান্দার রেলিং ধরে ধপ করে নিচে বসে পড়ল। তার মনে হলো সে তাকে মারতে নিষেধ করলো বলেই উমায়ের তাকে মেরে দিল। সে মানা না করলে হয়তো সে জীবিত অবস্থায় থাকতো। এই আবর্জনাকে নিয়ে বাইরে ফেলে দাও। আরে বাস্টার্ডের এক ফোঁটা রক্ত যেন এখানে না পড়ে থাকে। হারি আপ। উমার বজ্রগম্ভীর কণ্ঠে বডিগার্ডদের আদেশ দিল। তারা মাথা নত করে সম্মতি দিয়ে দ্রুত কাজে লেগে পড়ল, আর সে এক মুহূর্ত দেরি না করে রুমে চলে গেল। এই অবস্থায় তটানির সামনে আর গেল না। ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। উমার একেবারে গোসল করে তোয়ালে পরে বের হলো। কাবার থেকে একটি ট্রাউজার আর টি শার্ট বের করে পরে নিল। তোয়ালেটি বারান্দায় নেড়ে দিতে যেয়ে দেখলো তটানি সে একইভাবে নির্বিকার হয়ে বসে আছে। এটা দেখে উমার ফোঁস করে একটা শ্বাস ফেলল। তারপর তার সাথে কোনো কথা না বলে রুমে চলে আসতে যাবে তার আগেই তটানির গম্ভীর শীতল কণ্ঠের কথা শ্রবণেন্দ্রিয় প্রবেশ করল।
তাকে কেন মারলেন? তার কণ্ঠে এক ধরনের অদৃশ্য শক্তি ছিল যা বাতাসের গতির মতো উমাইরের পায়ে রুদ্ধতা সৃষ্টি করলো, যার জন্য তার পা থেমে গেল। সে তটানির দিকে ঘুরে দাঁড়ালো, তার দৃষ্টি তীক্ষ্ণ। তটানিও নিরুপদ্রব দাঁড়িয়ে গেল। এক অদৃশ্য শক্তিতে যেন তার সত্তা ঠান্ডা হয়ে গেছে। তটানি যতটা শান্ত ততটাই তীক্ষ্ণ আর তার দৃষ্টি। উমায়ের ট্রাউজারের পকেটে হাত দিয়ে ভাবলেশীন ভাবে বলল, কারণ সে তোর হাসিমাখা মুখের দিকে তাকিয়েছিল। সামান্য এক কারণে জ্যান্ত একটা মানুষকে মেরে দিল। এটা ভাবতেই তটানি রাগে হতবম্ব হয়ে পড়ল। সে উমায়ের দিকে তাকিয়ে রূঢ় আর হতবাক কণ্ঠে বলল, সামান্য এক কারণে তাকে মেরে দেবেন? তোর কাছে সামান্য হতে পারে, তবে এটা আমার কাছে অনেক বড় একটা অন্যায়। অ্যান্ড ওয়েদার দ্য ইনজাস্টিস ইজ স্মল অর বিগ, ইট ইজ স্টিল ইনজাস্টিস। তার এমন কথাই তটানি কি বলবে বুঝতে পারল না। তার এমন শুধু একটা কথাই বলতে থাকলো, সে যত বড় অন্যায় করুক তাকে মারার কোনো অধিকার নেই উমাইরের। এটা একটা বড়, সব থেকে বড় এক অন্যায়। এটা ভাবতেই তার কষ্টে বুক ফেটে যেতে থাকলো যে তার মুখের হাসি অন্য কারো মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। উমাইর তাকে ভালো থাকতে দেবে না বলেই তো এত কিছু করছে। সে আরও ভাবলো যে সে হেসেছে বলে তার প্রতিশোধই বডিগার্ডটার উপর নিল। উমাইর ওই কথাটা বলে আর এক সেকেন্ডও এখানে দাঁড়ায়নি। কথাটা বলেই দ্রুত পায়ে প্রস্থান করেছে। তটানি এবার সোফায় মুখ গুজে বসে থাকলো। আর কবে এখান থেকে বের হতে পারবে সেই চিন্তা করতে থাকলো। সকাল 11টা বাজে। এটাকে একেবারে সকালও বলা চলে না, আবার দুপুরও বলা চলে না। কায়সার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে দাঁড়িয়ে সামিয়া আর দীপা। তারা সেদিন ক্যাফেতে পরের দিন এখানে আসার কথা বললেও আসতে পারেনি, কারণ দীপার আম্মু অসুস্থ হয়ে পড়েছিল। আর দীপা বাড়ির সবার বড় মেয়ে হওয়ার জন্য তাকে সব দেখাশোনা করতে হতো। তারা 2 বোন 1 ভাই, সে সবার বড়, তারপর বোন, আর সবার ছোট তার ভাই। আর সামিয়া তার বড় একটা ভাই আছে। দীপা যেহেতু আসতে পারেনি তাই সামিয়াও আসেনি। তাই তারা আজ এসেছে। সামিয়া দীপার হাত ধরে চারিপাশে নজর বুলিয়ে বলল, আপু, এত বড় এক ইন্ডাস্ট্রির মধ্যে কি আমাদের প্রবেশ করতে দেবে? আমার তো মনে হচ্ছে না যে সিকিউরিটি গার্ড ঢুকতে দেবে। তার এমন কথায় দীপা বিরক্ত হয়ে বলল, এত কথা না বললে সামনে চলো, তারপর যা হবে দেখা যাবে। তারপর তারা সামনে এগিয়ে যেতে থাকলো। বিশাল এরিয়া জুড়ে প্রবেশদ্বার, যার 2 পাশে 2টা বডি বিল্ডারদের মতো দেখতে সিকিউরিটি গার্ড অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে সামিয়া শুকনো এক ঢোক গেল। মুখে পটর পটর করলেও সে একটা আস্ত ভিতর ডিম। তারা প্রবেশদ্বারের সামনে গেল। তাদের দেখে এক বডিগার্ড গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কাকে চাই? তার এমন গম্ভীর কণ্ঠে কথা শুনে সামিয়া যেন আরো ভয়ে চুপসে গেল। দীপাও এতক্ষণ সাহস নিয়ে থাকলেও তার বুকের মধ্যে এক ধুকপুক করে লাফাতে থাকলো। তবে সে তা কাউকে বুঝতে দিল না। সেও কণ্ঠে গম্ভীরতা এনে বলল, কায়সার রুমাইয়ার তাঙ্কের সাথে কিছু দরকারি কথা ছিল, তাই তার সাথে দেখা করতে চাই। তার এমন কথা শুনেই সেই সিকিউরিটি গার্ডটি বলল, স্যার আজ কয়দিন অফিসে নেই। স্যারের বদলে স্যারের অ্যাসিস্ট্যান্ট নাভিদ স্যার অফিসে দেখাশোনা করছে। তার কথায় দীপার চেহারায় আশাহত দেখা গেল, সাথে সামিয়ারও। তারপরও সে হাল না ছেড়ে বলল, আচ্ছা, আমরা একটু নাভিদ স্যারের সাথে দেখা করব। প্লিজ একটু ব্যবস্থা করে দিন, বিষয়টি খুব ইম্পর্ট্যান্ট। তার এমন অসহায় ভাবে বলা কথাটা হয়তো কাজে দিল। সিকিউরিটি গার্ডটি কাউকে কল দিল। ওপাশ থেকে এক মেয়ে সেক্রেটারি কল ধরতে গার্ডটি সালাম দিয়ে বলল, ম্যাম, নাভিদ স্যারের সাথে 2টি মেয়ে দেখা করতে চাচ্ছেন, বলছেন খুব ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতে চাই। তারপর ওপাশ থেকে মেয়েটি হয়তো কিছু বলল, সেটা শুনে গার্ডটি দীপাকে জানালো, সরি মিস, নাভিদ স্যার এখন বিজি আছেন, তিনি এখন কারোর সাথে কথা বলতে পারবেন না। প্লিজ একটু। কি হচ্ছে এখানে? কোনো পুরুষের গম্ভীর কণ্ঠের কথা শুনে তারা পিছু ফিরে তাকালো। সামিয়া তো ছেলেটাকে দেখে ঠোঁট দুটি মৃদু আলগা হয়ে হা হয়ে গেল। কালো ফিটিং স্যুট পরিধান করা এক বলিষ্ঠ সুদর্শন যুবক। উচ্চতা 5 ফুট 10 কি 11 ইঞ্চি হবে। উজ্জ্বল ফর্সা, হালকা লম্বাটে মুখ, নাকটা সোজা কিন্তু মাথা হালকা চাপা। হালকা বাদামি চুলগুলো পরিপাটিভাবে সেট করা। ধূসর চোখ দুটি তীক্ষ্ণ, যেন চারপাশে প্রতিটি বিষয় খেয়াল করছে। চওড়া কাঁধ আর মসৃণ পেশি তার বলিষ্ঠতার প্রতীক। তার চেহারায় স্পষ্ট বিদেশি এক ভাব, যে কেউ দেখলেই বুঝতে পারবে ছেলেটি বিদেশি। দীপা সামিয়ার দিকে তাকিয়ে দেখলো সে এক দৃষ্টিতে যুবকটির দিকে তাকিয়ে আছে। এতে সে হাতের কোনোয় দিয়ে গুঁতা দিল।
এবার সামিয়া ব্যথা পেয়ে তার থেকে চোখ সরিয়ে নিল, সাথে তাদের সামনে এমন করে তাকিয়ে থাকায় অস্বস্তিতে পড়ে গেল। কিন্তু তা একটু পরেই কেটে গেল। সিকিউরিটি গার্ডটি ছেলেটিকে সালাম দিয়ে বলল, ল্যাথ স্যার, এই মেয়ে দুইটি উমায়রা স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন, কিন্তু যখন বলেছি স্যার নেই, তার বদলে নাবিদ স্যার আছে, তখন তারা নাবিদ স্যারের সাথে কথা বলতে চাচ্ছেন। কি ইম্পর্টেন্ট কথা বলার আছে নাকি? দীপা আর সামিয়া সিকিউরিটি গার্ডটির কথা শুনে বুঝলো এই ছেলেটিরও এখানে ভালোর পাওয়ার আছে, তা না হলে এমনভাবে তাকে সব বিশ্লেষণ করতো না। ল্যাব সিকিউরিটি গার্ডটির কথা শুনে তাদের দিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল। উমার যেহেতু অফিসে আসছে না, তাই অফিসে কিছু ইম্পর্ট্যান্ট ফাইল নিতে এসেছিল যা ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনে দিয়ে আসতে হবে। কিন্তু তাদের গেটের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখে গাড়ি থেকে নেমে বিষয়টা কি হচ্ছে তা দেখতে এসেছিল। সে এবার গম্ভীর কণ্ঠে সিকিউরিটি গার্ডকে বলল, তুমি যাও, আমি দেখছি। এটা শুনে সিকিউরিটি গার্ডটি চলে গেল। ল্যাথ এবার তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, কি দরকার উমায়ের ভাইয়ের সাথে, তা আমাকে বলতে পারেন। তার এমন কথায় দীপা কিছু বলতেই যাবে, তার আগেই তার পাশ থেকে সামিয়া ফট করে বলল, আপনাকে বলতে যাব কেন? উমাইর স্যারের কে হন আপনি? হ্যাঁ, তার এমন কথায় ল্যাথ বিরক্ত হলো। মেয়েটাকে নিয়ে সে প্রথম থেকেই বিরক্ত। কিভাবে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, সে তো এতে কিছুটা অস্বস্তিতেও পড়ে গিয়েছিল। সে মেয়েটিকে আবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। মেয়েটির শ্যামবর্ণ চিকন শরীরের সাদার সাথে হালকা গোলাপি মিশ্রণের জর্জেট থ্রি পিস, হালকা লম্বাটে মুখ, ডাগর ডাগর চোখ, সোজা নাকের ডগা অল্প চাপা, চিকন ঠোঁট দুটো হালকা গোলাপি লিপসেল দেওয়া, কোমর ছাড়িয়ে ঘন কালো চুলগুলো ছেড়ে দেওয়া। ল্যাথ তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিরক্তটা সরে একরাশ মুগ্ধতা এনে মনে মনে উচ্চারণ করলো মায়াবতী। সে এবার সামিয়ার প্রশ্নের উত্তর দিল, আমি উমায়ের ভাইয়ের ছোট ভাই, আশা করি উত্তর পেয়েছেন। আর আমি তেমন কেউ না হলে অবশ্যই সিকিউরিটি গার্ডরা আমার সাথে এভাবে কথা বলতো না। তার কথায় সামিয়া চুপ হয়ে গেল। আসলে সে তো প্রথমেই বুঝতে পারছিল বড় কেউ হবে, কিন্তু তার কেন জানি খুব তার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু কি বলতে যে কি বলে ফেলেছে বুঝতেই পারেনি। আসলে কোনো বিষয়ে বেশি উত্তেজিত হয়ে পড়লে কখন কি বলছি তা খেয়াল থাকে না, বলার পরই তা মনে হয়, কিন্তু তখন হাই হুতাশ করে কোনো লাভ হয় না। দীপা পরিস্থিতি ঘোরাতে বলল, ওর কথা বাদ দেন, ছোট মানুষ, বুঝতে পারিনি। আসল কথায় আসি। তারপর দীপা হালকা কাশি দিয়ে গলা পরিষ্কার বলতে থাকলো, আমার একটা ছোট বোন, নাম টটিনি। বিগত কয়েক মাস সে নিখোঁজ। আমরা অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করতে, কিন্তু প্রতিবারই ফলাফল শূন্য। আর তার বাসার ঠিকানাও জানি না, তাই তার বাসার খোঁজ নিতে পারছি না। শুনেছি উমায়ের স্যারের দাদু তার বাসা চেনে, তাই উমায়ের স্যারের সঙ্গে দেখা করে তার দাদুর সাথে কথা বলে টটিনির বাসায় কোথায় তা জেনে নিলাম। এখন তো ভালোই হলো। আপনি আপনি তো তার ছোট ভাই, তিনি নেই তো কি হয়েছে, আপনি একটু সাহায্য করবেন প্লিজ, তাহলে খুব উপকার পেতাম। দীপা মাঝের কথাগুলো উৎফুল্ল চিত্তে বললেও শেষের কথায় বিষণ্ণ শোনালো। আর এদিকে ল্যাথ হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারলো না। শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো একটা বিষয় হলো। যে তাকে নিখোঁজ করেছে তার কাছে এসেছে খোঁজ নিতে। সে বিষয়টি সামলাতে বলল, ভাই ইনস্ট্যান্ট এক কাজে কিছুদিনের জন্য বাইরে গেছে, আর আমার দাদু অ্যাক্সিডেন্ট করে কোমায় আছে, তাই ভাইয়ের সঙ্গে কথা বলেও কোনো লাভ নেই। ভাই তার বিষয়ে তেমন কিছু জানে না, জানলে অবশ্যই আমি জানাতাম, কারণ আমি যেমন তার ভাইয়ের সাথে তার বডিগার্ডও, তাই তার সব খবরও আমার কাছে থাকে। সত্য মিথ্যা গুলিতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করলো সে। তার কথাগুলো শুনে অবিশ্বাস করার মতো কিছু পেল না তারা। এতে হতাশ হলো, শেষ আশাটুকু নিভে গেল। তারপর তারা চলে যেতেই যাবে, তার আগেই সামিয়া ঘুরে বলল, আমার পরিষ্কার মনে একটা কথা বলতে চাই। এতে ল্যাথ ললাটে ভাঁজ ফেললো, আবার না জানি কি আবল তাবল বলবে, তাই সে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আগে আপনি এটা বলেন যে আপনারা মন এত পরিষ্কার কেন? ছোটবেলায় গরুর দুধ মনে করে সার্ফ এক্সেল খেয়ে নিয়েছিলাম, সেখান থেকে আমার মন এত পরিষ্কার। তার এমন কথায় ল্যাথ সহ দীপাও হতভম্ব হয়ে পড়ল। এটা আবার কেমন কথা, এই মেয়েটা আস্ত একটি স্টুপিড। কার সাথে কখন কিভাবে কথা বলতে হয় তাও শেখেনি। সামিয়া এবার বলল, ল্যাথকে সিরিয়াস ভঙ্গিতে বলল, আপনার দাদু তো অসুস্থ, সে যখন সুস্থ হবে তখন না হয় আমরা আবার আসব, তাই আপনার নাম্বারটা দিলে ভালো হতো।
তাহলে আপনার কাছে একটু খোঁজ নিয়ে তার বিষয়ে জানতে পারতাম। তার এমন কথায় দীপা মনে মনে খুশি হলো। যাক, মেয়েটা এতদিন পরে কাজের একটা কথা বলেছে। ল্যাতও আর কিছু না বলে নাম্বার দিয়ে দিল। তারা নাম্বার নিয়ে চলে গেল। তারা চলে যেতেই ল্যাত উমায়ের কাছে কল দিয়ে বিষয়টা জানিয়ে দিল। অ্যাপোলো হাসপাতালের এক ভিআইপি রুমে বসে আছে নর্মাল গেটআপে এক সুদর্শন বলিষ্ঠ যুবক। সে তার পাশে বসে থাকা ব্যক্তির সাথে কথা বলতে ব্যস্ত। এমন সময় তার স্মার্ট অ্যাপল আইফোন 16 প্রো ম্যাক্সে কল বেজে উঠল। এতে সুদর্শন চেহারায় বিরক্তির রেখা ললাটে ভেসে উঠল। তার এমন অবস্থা থেকে পাশের মানুষটা মৃদু হেসে বলল, হয়তো কোনো দরকারি কল হতে পারে, ধরে দেখো। তবুও তার ললাটে ভাঁজ সরল না। এমন সময় কল দিয়ে বিরক্ত করাই সে মনে মনে কল দেওয়া ব্যক্তিটির উপর চটে গেল। তার ডেনিম প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে উত্তাপের সঙ্গে ফোন ডিসপ্লের কল দেওয়া ব্যক্তিটির নাম দেখে তার ললাটে ভাঁজ আরও গভীর হলো। এখন তো তাকে কল দেওয়ার কথা নয়। কল কেটে যাওয়ার আগেই কল ধরলো। তার কিছু বলার আগেই ফোনটার ওপাশের ব্যক্তি দ্রুততার সাথে বলল, ভাই সে পালিয়েছে। ল্যাথের কণ্ঠে উদ্বেগ মিশ্রিত। খবরটি শুনে উমায়ের মুখ থেকে বিরক্তির ছাপ মুছে গেল। তার প্রশস্ত ললাটে চিন্তার গভীর রেখাগুলো স্পষ্ট হয়ে উঠল। চেয়ারে আর স্থির হয়ে বসে থাকতে পারল না সে। এক লহমায় উঠে দাঁড়িয়ে পড়ল। কক্ষের আবহাওয়া যেন মুহূর্তে পাল্টে গেল। উমায়ের গভীর শ্বাস ফেলে পড়ল, কখন, কিভাবে? আমার কোনো ফাঁক থেকে গিয়েছিল কি? উপাস থেকে ল্যাথ থমকে দাঁড়িয়ে চোখে মুখে অপরাধবোধের ছাপ। মাথা নিচু করে নরম স্বরে বলল, আমি বুঝতেই পারিনি ভাই, সে নিঃশব্দে ছাদ থেকে পালিয়েছে। কোকো কালচার আছে নাকি দেখ। দেখেছি ভাই, খাঁচার দরজা খোলা। এটা শুনে উমায়ের দিশেহারা হয়ে পড়ল। সে তার কথা রেখেছে। এত কড়া সিকিউরিটি গার্ডের মাঝেও পালিয়ে দেখিয়ে দিয়েছে। তার দৃষ্টি কঠিন হয়ে উঠল। বজ্রপাতের মতো গর্জন করে উঠল, সে যেন ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেন থেকে কোনোভাবে পালিয়ে না যেতে পারে। যদি যায় তুমি সব কয়টা রাস্কালকে গর্দান নেব। বলে সে দ্রুততার সঙ্গে কল কেটে দিল। এদিকে ল্যাথ সিকিউরিটি গার্ডদের নিয়ে দ্রুত গতিতে তাকে খুঁজতে বের হয়ে গেল। কিছুক্ষণ আগে ল্যাথ রাতের খাবারের জন্য তটানিকে ডাকতে গিয়েছিল। রুমের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো সাড়া শব্দ না পেয়ে তার অস্বস্তি বাড়তে শুরু করে। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে তটানির রুমে নেই। বাথরুমের দরজা খোলা পড়ে রয়েছে, কিন্তু ভেতরে কেউ নেই। বারান্দায় গিয়ে খুঁজলো, সেখানেও খালি। সঙ্গে নজরে পড়ল কোকোর খাঁচার দরজাটাও খোলা। এই দৃশ্য দেখে তার বুকের ভেতর শঙ্কায় মেঘ ঘনীভূত হলো। আতঙ্কে ছুটে বেরিয়ে পড়ল ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনের প্রতিটি কোণে তাকে খুঁজে বেড়ানোর জন্য। শুরু করলো নিচের তলা থেকে। একে একে রুম, করিডোর, এমনকি গোপন লুকানো জায়গাগুলো খুঁজে দেখলো। সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করলো, কিন্তু কেউই তটানির কোনো খোঁজ দিতে পারলো না। সময় যত গড়াতে লাগলো ল্যাথের উদ্বেগ তত বাড়ল। তখনই তার চোখে ছাদের দিকে গেল। মুহূর্তেই দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে পড়ল ছাদে। ছাদের দরজাটা খোলা দেখে তার মনে শঙ্কা আরও তীব্র হলো। ভেতরে ঢুকে চারদিক খুঁজলো। অন্ধকারে ছাদের প্রতিটি কোণ খুঁজে দেখল, কিন্তু তটানির দেখা মিলল না। ছাদের রেলিং ধরে নিচের দিকে তাকিয়ে দেখল প্রতিটি সিকিউরিটি গার্ড সতর্কভাবে পাহারায় রয়েছে। তাহলে কি তটানি মাটি ফুঁড়ে হারিয়ে গেল? হতাশায় ছাদে দাঁড়িয়ে যখন সে পথভ্রষ্ট হয়ে পড়েছে, ঠিক তখনই কিছু একটা তার চোখে পড়ল। ছাদের ঠিক পাশেই থাকা ঘন জঙ্গলের মধ্যে থেকে উঁকি মারা একটি বিশাল আম গাছ। গাছটির কিছু মোটা ডাল ছাদের উপর ঝুঁকে রয়েছে। ঘন পাতার আড়ালে থাকা ডালপালাগুলো অন্ধকারে অস্পষ্ট মনে হচ্ছে। ল্যাথ দ্রুত ছুটে গিয়ে ঝুঁকে ডালপাতাগুলো খুঁটিয়ে দেখতে লাগলো। তার মানে এক অদ্ভুত ভাবনা খেলে গেল। তটানি কি এই গাছ বেয়ে নিচে নেমে গেছে? এই প্রশ্নটা যত ভাবছে ততই তার মনে কৌতূহল জাগছে। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? গাছ বেয়ে নামা তো সহজ কাজ নয়। তটানি কি গাছে ওঠার মতো দক্ষ? তার মনে সন্দেহ দানা বাঁধল। গাছের মোটা শেকড় আর সরু ডালগুলোতে পা ফেলে নামতে গেলে ভারসাম্য রাখতে হয়। এর জন্য সাহস তো বটেই, অভিজ্ঞতাও দরকার। সে দ্রুত ছাদ থেকে নেমে গাছের নিচে গেল। তাকিয়ে দেখলো শুকনো পাতার স্তূপে কোনো চিহ্ন আছে কিনা, কিন্তু কিছুই নজরে এলো না। কিন্তু পালালে এখান থেকেই পালাতে হবে, তা না হলে এত কড়া সিকিউরিটি গার্ডের নজর ফাঁকি দিয়ে পালানো অসম্ভব। তার মন অস্থির হয়ে ওঠে। তখন সে অস্থিরতা নিয়ে উমায়েরকে কল দেয়। উমায়ের দ্রুত ফোন প্যান্টের পকেটে রাখতে কায়সার ওমরান মাহমুদের চিন্তিত কণ্ঠের কথা শুনতে পেল। ত্যাগী ভাই, তোমাকে এমন চিন্তা দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? তার এমন কথায় উমায়ের শঙ্কার মাঝেও মৃদু হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না দাদু ভাই, খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে আমার, এখনই বেরোতে হবে। এসে তোমাকে সব বলবো। এখন বাই।
আচ্ছা বাই, আর নিজের খেয়াল রেখো। উমায়ের আর দেরি করলো না, রুমের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো সে। দ্রুত পরিস্থিতি বুঝে নিয়ে পাশে দাঁড়ানো বডিগার্ডদের কঠিন গলায় নির্দেশ দিল। দাদুকে ভালো করে পাহারা দিবে, কোনো সমস্যা যেন না হয়। তারপর সে দ্রুত পায়ে লিফটের দিকে এগিয়ে গেল, কিন্তু লিফট তখন দ্বিতীয় তলায় থেমে আছে। বোতাম টিপে অপেক্ষা করার সময় নেই। উমাই এক মুহূর্ত দ্বিধা না করে সিঁড়ি দিয়ে ছুটল। মনের ভেতর একটাই কথা ঘুরছে, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। সিঁড়ি ভেঙে তীব্র গতিতে নেমে যেতে লাগলো। তার পায়ের শব্দ যেন সিঁড়ির দেয়ালে প্রতিধ্বনি তুলছে। গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে বাইরে বেরিয়ে এলো সে। দ্রুত পদক্ষেপে পার্কিং এরিয়ার দিকে এগিয়ে গেল। আশেপাশের মানুষ তার তীব্র তৎপরতা দেখে থমকে তাকিয়ে থাকলো, কিন্তু তার কোনো দিকে তাকানোর ফুসরত নেই। ব্ল্যাক টয়োটা ক্রাউন গাড়ির দরজা খুলে এসে বসে উমায়ের স্টিয়ারিং ধরল। ইঞ্জিনের গর্জন যেন পরিস্থিতির তীব্রতা আরও বাড়িয়ে তুলল। সে স্টিয়ারিং শক্ত করে ধরে দ্রুত গতিতে গাড়ি বের করে নিল পার্কিং থেকে। রাস্তায় গাড়ির চাকা ছুটতে শুরু করলো এমন এক গতিতে যেন কোনো বাধা তাকে থামাতে পারবে না।